দৃশ্যমান উত্তরা থেকে আগারগাঁও মেট্রো রেল, বসানো হয়েছে প্রথম ধাপের শেষ ভায়াডাক্ট। সুইস ব্যাংক সহ বিদেশে টাকা পাচারকারীদের তালিকা চেয়েছে হাইকোর্ট, পাচার হওয়া অর্থ ফেরাতে রুল। অনলাইনে রেল টিকিট ব্যবস্থাপনায় অনিয়মের প্রমাণ, দুর্নীতি নয় প্রক্রিয়ায় ভুল হওয়ার দাবি রেলমন্ত্রীর। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছেন কপ্রিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল এখন দৃশ্যমান। রোববার সকালে এই রুটের ৩৭৫ ও ৩৭৬ পিলারের উপর প্রথম ধাপের শেষ ভায়াডাক্ট বসানো হয়। এর মাধ্যমে দৃশ্যমান প্রায় ১২ কিলোমিটার ভায়াডাক্ট। মেট্রো রেলের কাজের অগ্রগতি পরিদর্শন করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছেন তারা। এপ্রিলের মধ্যেই মেট্রো রেলের ট্রেন বাংলাদেশে আসতে পারে বলে জানান তিনি। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে ২২,০০০ কোটি টাকায়। চলতি বছরে বিজয় দিবসে উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ট্রেনটা জানুয়ারি মাসে আসার কথা ছিল, কিন্তু যেহেতু জাপানের যাওয়ার নিষেধাজ্ঞার কারণে এখন এই ট্রেনটা কিন্তু এপ্রিল মাসে আসছে। এখানে আপনি একটু পিছিয়ে যাওয়ার বিষয় আপনি একটু দেখতে পাচ্ছেন। আবার ট্রেনটা আসার পরে আবার একটু টেস্ট করতে হবে, সেখানে হয়তো আমাদের 15 দিন 20 দিন সময় লেগে যেতে বা 1 মাসও সময় লেগে যেতে পারে। এই জায়গাগুলোকে আমরা একটু ঠিক করে আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা গ্রহণ করব। এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আজ তো প্রথম ধাপে শেষ ভায়াডাক্ট বসানো হয়েছে, তো মেট্রো রেল চালুতে এখন আর কি কি আনুষ্ঠানিকতা বাকি আছে? আপনি জানেন যে রাজধানীর অসহনীয় যানজট নিরসনে আধুনিক এবং দ্রুতগতির যান মেট্রো রেলের কাজ দ্রুতগতিতে কিন্তু এগিয়ে চলছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে আগারগাঁও অংশের প্রায় 12 কিলোমিটার অংশের শেষ ভায়াডাক্ট আজকে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজকে সবশেষ ভায়াডাক্টটি বসানো হয়েছে এবং এর মধ্য দিয়ে প্রথম অংশ অর্থাৎ আগারগাঁও পর্যন্ত প্রায় 12 কিলোমিটার দৃশ্যমান হয়েছে। এবং আপনাকে যদি তার আগে আমি একটু অগ্রগতির কথা বলি, সেক্ষেত্রে উত্তরা থেকে আগারগাঁও এই অংশের অগ্রগতি 50 ভাগের বেশি এবং দুঃখিত আগারগাঁও থেকে এই অংশের অগ্রগতি 80 ভাগের বেশি এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের অগ্রগতি 50 ভাগের বেশি এবং সার্বিক যদি আমি বলি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো অংশের সার্বিক অগ্রগতি প্রায় 57 ভাগ। এবং আপনি যদি বলছেন যে মেট্রো রেল নির্দিষ্ট সময়ে চালুর ব্যাপারে কি কি করা হচ্ছে কিংবা হবে, এবং এক্ষেত্রে আজকে ব্যবস্থাপনা পরিচালক আবারও যে বিষয়টি নিশ্চিত করেছে যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মেট্রো রেলের প্রথম অংশ যে চালু করার লক্ষ্য রয়েছে, এখন পর্যন্ত কর্তৃপক্ষ আসলে সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই মেট্রো রেল চালুর বিষয়ে আশাবাদী এবং সেই লক্ষ্যেই কাজ চলছে। এবং সেক্ষেত্রে এখন আগামী এপ্রিলে মূলত যাত্রীবাহী যে মেট্রো ট্রেন সেগুলো আসার কথা, প্রথম ট্রেনটি এপ্রিলে আসার কথা এবং মেট্রো ট্রেনটি আসার পর 6 মাস মূলত এটি পরীক্ষামূলকভাবে চালানো হবে এবং পরীক্ষামূলকভাবে চালানোর পরই মূলত বাণিজ্যিকভাবে ব্যবস্থাপনা পরিচালক যেটি আশা করছেন যে যদিও ট্রেনটি আগেই আসার কথা ছিল কিন্তু করোনা কিংবা আরও বেশ কিছু কারণে সেটি পিছিয়েছে, কিন্তু এখন আর এই মেট্রো রেল আসার আর তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই হয়তো চলে আসবে এবং তারপরেই ট্রায়াল শেষে হয়তোবা নির্দিষ্ট সময়ের মধ্যেই এটি চালু হবে। কিন্তু তারপরেও তিনি যেটি বলছেন যে ট্রেনটি আসলে বাংলাদেশে আসার পরেই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সমানতালে কিন্তু অন্যান্য যে কাজগুলো আছে, আপনি জানেন যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট 9টি স্টেশন আছে এবং এই স্টেশনগুলোর নির্মাণের কাজও কিন্তু 70 ভাগে অর্থাৎ 77 ভাগের মতো কাজ অলরেডি শেষ হয়ে গেছে এবং অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো খুব দ্রুতগতিতেই চলছে। এখন মূলত ট্রেনটি আসার পরেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যে নির্দিষ্ট সময় চালু হচ্ছে কিনা বা করা যাবে কিনা। মেট্রো রেল প্রকল্পের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। জানাবো আরও কিছু খবর।
বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে গোপনে সুইস ব্যাংক সহ বিভিন্ন বিদেশি ব্যাংকে কার কার টাকা আছে তার তালিকা চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পাচার হওয়া টাকা ফেরত আনতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। এছাড়া পানামা ও প্যারাডাইজ পেপারে যাদের নাম এসেছে তাদের বিষয়ে তদন্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। পাশাপাশি বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। রুলে অর্থ পাচারের ঘটনাগুলোকে তদন্তের জন্য কেন একটি আলাদা তদন্ত টিম গঠনের নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। অনলাইনে রেলের টিকিট সরবরাহ ও সংরক্ষণের দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগে অনিয়ম ও দুর্নীতি পেয়েছে সিপিটিইউ রিভিউ প্যানেল। জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে। তবে রেলমন্ত্রী বলছেন দুর্নীতি নয়, প্রক্রিয়ায় ভুল হয়েছে। আর পরিকল্পনা মন্ত্রী বলছেন অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই। অনলাইনে রেলের টিকিট সরবরাহ ও সংরক্ষণে 5 বছরের জন্য অপারেটর নিয়োগে গত বছর দরপত্র আহ্বান করে রেলওয়ে। গেল নভেম্বরে এতে অংশ নেওয়া 9টি প্রতিষ্ঠানের মধ্যে সহজ লিমিটেডকে নির্বাচিত করে দরপত্র মূল্যায়ন কমিটি। কিন্তু বর্তমান অপারেটর কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম সিএনএস সিপিটিইউ রিভিউ প্যানেলে দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ করা ছাড়াও হাইকোর্টে রিট করে। অভিযোগ পর্যালোচনা করে সিপিটিইউ জানায় কর্তৃপক্ষ যাত্রী প্রতি 4 টাকা 35 পয়সা খরচ নির্ধারণ করলেও সহজ মাত্র 25 পয়সা দাম দেয়, যা প্রকৃত খরচের চেয়ে বেশি ধরা হয়েছে, অথবা কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে দরপত্রে 94 ভাগের বেশি দাম কম দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে সহজের অংশীদার প্রতিষ্ঠান সিনেসিস আইটি। আমরা সর্বনিম্ন দরপত্রদাতা হিসাবে মনোনীত হয়েছি এবং এও প্রমাণ করে দেখিয়েছি আমাদের নির্বাচিত করা হলে রেলওয়ে কর্তৃপক্ষ প্রতি বছর 80 কোটিরও টাকা বেশি পরিমাণ টাকা সেভ করতে পারবে। কাজেই আমাকে এখন বুঝিয়ে বলুন কিভাবে অনিয়ম করে রেল কর্তৃপক্ষ আমাদেরকে নির্বাচিত করলো। রেলমন্ত্রী জানান দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতি নয়, ভুল হয়েছে। এটা হলো অনিয়ম হয়েছে বলে তারা বাতিল করে দিয়েছে। অনিয়ম হওয়ার জন্য আবার কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে কথাটা বলতেছে এটা আমরা যুক্তিসঙ্গত মনে করতেছি না। ভুল হতে পারে, কাজ করতে গেলে তারা ভুল হতে পারে। এটা তো কাউকে পাইয়ে দেওয়ার জন্য, কাউকে দেওয়ার জন্য তো সেই ধরনের কোনো ছিল না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিকল্পনা মন্ত্রী। রিভিউ প্যানেল অনিয়ম পেয়েছে, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। রিভিউ প্যানেল অনিয়ম পেলে কী করতে হবে আমাদের বিধিবিধানে আছে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। না নিলে তো আমার গাফিলতি হবে, আমার ব্যর্থতা হবে, সচিবের ব্যর্থতা হবে। সেই ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে কী নেওয়া যায় সেই বিধানও আছে। দরপত্রটি বাতিল হওয়ায় নতুন করে দরপত্র আহ্বানের প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে। তবে বিষয়টি হাইকোর্টে নিষ্পত্তি না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতি সারাদিন একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে। সিলেট শেখ মুজিব হাইটেক পার্কে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করবে র্যাংস, বিনিয়োগ হবে $8 কোটি। বিরতির পর আবার আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, জানাবো আরও কিছু খবর। সিলেটের বঙ্গবন্ধু হাইটেক পার্কে $8 কোটি বিনিয়োগ করবে র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেড। সকালে রাজধানীর একটি হোটেলে এই বিষয়ে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি সই করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, প্রতিষ্ঠানটিকে সিলেটে 32 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী 3 বছরের মধ্যে আধুনিক মডেলের টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার সহ বেশ কয়েকটি ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে 5টি কারখানা স্থাপন করবে তারা। এর ফলে 5000 মানুষের কর্মসংস্থান হবে। র্যাংসের ব্যবস্থাপনা পরিচালক ইকরাম হোসেন জানান, আগামী সেপ্টেম্বরে কারখানা স্থাপনের কাজ শুরু হবে। বর্তমানে দেশের চাহিদা বিবেচনা করে পণ্য উৎপাদন করা হলেও আগামীতে রপ্তানির আশা সংশ্লিষ্টদের। আমাদের কিন্তু একটা দীর্ঘমেয়াদী এবং যথাযথ পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই কিন্তু আমরা ধাপে ধাপে পাবলিক, প্রাইভেট অ্যান্ড একাডেমিয়ার যে পার্টনারশিপ, তার ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণকালীন সময়ে কর আদায় ও নিজস্ব সম্পদ বাড়াতে হবে। সকালে সাংবাদিকদের সাথে ভার্চুয়াল আলাপে পরামর্শ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য।
উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে রপ্তানি আয় কমার আশঙ্কা থাকলেও বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশা করেন তিনি। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে পুরোপুরি বের হয়ে যাওয়ার সুপারিশ পেয়েছে বাংলাদেশ। এলডিসি থেকে বের হলে সবচেয়ে বড় সমস্যায় পড়বে রপ্তানি খাত, কারণ এলডিসি হিসেবে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার আওতায় শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পায়। 2026 সালে এসব সুবিধা বন্ধ হয়ে যাবে। বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ওষুধ শিল্প, সীমিত হতে পারে সহজ শর্তের ঋণ পাওয়ার সুযোগ। অন্যদিকে এলডিসি থেকে বের হলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, আবার অর্থনৈতিক ভঙ্গুরতা মোকাবেলায় যথেষ্ট সক্ষমতা থাকায় বিদেশি বিনিয়োগও আকৃষ্ট হবে। উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়ে সাংবাদিকদের সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে উন্নয়ন সহযোগীদের সাথে সমন্বয় করে এখনই উত্তরণকালীন কৌশলগত কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড় ভূমিকা আছে, আমাদের মিশনগুলোর এখানে বড় ভূমিকা রয়েছে। এগুলিকে সমন্বয় করা, দেশের ভিতরে যে কৌশলের কথা বলছি তার সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে এই সমন্বয়গুলো করা। অবকাঠামো সুবিধা তৈরি করে ব্যক্তি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোরও তাগিদ দেন তিনি। যেই কারণে আমাদের এগুলি সাহায্য দরকার, সেই কারণগুলো কিভাবে দেশের ভিতর দূর করব। কৌশলের মূল জায়গাটা হতে হবে দেশের ভিতরে, ডোমেস্টিক রিফর্ম, অভ্যন্তরীণ আপনার বিভিন্ন সংস্কারের বিষয়। নতুন কর্মসংস্থান তৈরি ও মানুষের আয় বাড়াতে পরিকল্পনা নেয়ার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে শেয়ার বাজারের খবর। সূচক ও লেনদেনের পতন দিয়ে সপ্তাহ শুরু করলো ঢাকা স্টক এক্সচেঞ্জ। এই সময় ডিসিতে লেনদেন কমেছে 85 কোটি 38 লাখ টাকা এবং হাতবদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর ছিল অপরিবর্তিত। রোববার ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স 11.59 পয়েন্ট কমে অবস্থান করছে 5404 পয়েন্টে। লেনদেন হয়েছে 660 কোটি 64 লাখ টাকার শেয়ার। হাতবদলে অংশ নেওয়া 348টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 102টির, কমেছে 120টির এবং অপরিবর্তিত আছে 126টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেনের তালিকায় প্রথম অবস্থানে বেক্সিমকো এবং দর বৃদ্ধির তালিকার শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 46.80 পয়েন্ট। লেনদেন হয়েছে 24 কোটি 42 লাখ টাকার শেয়ার। এবারে জানাবো বেশির প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যে পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 121 টাকা 28 পয়সায়। ইউরোর দর কমেছে, বিনিময় হয়েছে 104 টাকা 59 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 22 পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 22 টাকা 75 পয়সায়। দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হয়েছে 282 টাকা 12 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হয়েছে 21 টাকা 5 পয়সায়। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দৃশ্যমান উত্তরা থেকে আগারগাঁও মেট্রো রেল, বসানো হয়েছে প্রথম ধাপে শেষ ভায়াডাক্ট। সুইস ব্যাংক সহ বিদেশে টাকার পাচারকারীদের তালিকা চেয়েছে হাইকোর্ট, পাচার হওয়া অর্থ ফেরাতে রুল। অনলাইনে রেল টিকিট ব্যবস্থাপনায় অনিয়মের প্রমাণ, দুর্নীতি নয় প্রক্রিয়ায় ভুল হওয়ার দাবি রেলমন্ত্রীর। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।